শরীফ ওসমান হাদির স্পেশাল কি ছিল ওনার পলিটিক্সের মধ্যে যে উনি এত জনপ্রিয়তা লাভ করছেন, মানুষের আকাঙ্ক্ষা বা মানুষের হৃদয়ের যে স্পেশাল জায়গায় উনি এত কম সময়ের মধ্যে চলে গেছেন? আধিপত্যবাদ বিরোধী, মানুষের সমস্যা, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা। এবং উনার কথা কিন্তু শুধু কথা ছিল না, উনি একটা বলিষ্ঠ অবস্থান ছিল। তো এই সবগুলো বিষয়, এগুলো মানুষের চাওয়া, চাহিদা, আকাঙ্ক্ষা বা সমস্যার সাথে রিলিভেন্ট। অনেক আছে যারা ধরেন ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ভারত বিরোধিতা করে বা দুই একটা কথা বলে, কিন্তু জনাব উসমান হাদির মতো মানে মন থেকে ধারণ করে এত স্ট্রংলি কেউ স্ট্যান্ড নিতে পারে নাই। উনার আদর্শের মধ্যে একটা ছিল ইনসাফ। এটা উনি সবসময় বলতেন যে উনি শত্রুর বিরুদ্ধেও ইনসাফ করতে চান, যেটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আমাদের এই যে স্পিরিটটা উনার জীবন থেকে আমরা যে শিক্ষা পাই, সেটাকে ধারণ করে আমাদেরকে আরও স্পেসিফিকলি একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাই আমাদের আজকের আপসীন বার্তায়। আজকে আমার অতিথি জনাব মোহাম্মদ ফয়সাল আহমেদ। উনি একজন অ্যাক্টিভিস্ট, দায়ী এবং দাওয়া রিলেটেড সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন রহমতুল্লাহ। ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আপনার সাথে নর্মালি অনেক লম্বা লম্বা গ্যাপের মধ্যে জি কথাবার্তা হয়, বাট এইবার আপনার সাথে হয়তো এত লম্বা গ্যাপ হয় নাই। উইদিন আ মান্থ উই আর back together sitting here inshallah, so very happy with that. জি, আপনারা বেশি ডাকেন না আর কি। না না, obviously that's not the reason. বাট ফয়সাল ভাই, আজকে আমরা এই আমাদের এই পর্বে একটা সমসাময়িক একটা ঘটনা যেটা বাংলাদেশে ঘটছে এবং আমাদের দেশের জন্য, আমাদের জাতি হিসেবে আমাদের জন্য একটা বড় একটা শোকের একটা টাইম যেতেছে। আমরা জানি যে গত 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদি, যে একজন স্টুডেন্ট পলিটিশিয়ান, রিসেন্টলি লাস্ট 1 ইয়ারের মধ্যে গেইন হিউজ পপুলারিটি। দিস ব্রাদার ওয়াজ শট লাস্ট 12 ডিসেম্বর, যেটা বললাম, এবং তার 7 দিন পরে এই 19 তারিখে উনি ওনার চিকিৎসা থাকা অবস্থায় উনি আলটিমেটলি সিঙ্গাপুরে উনি মৃত্যুবরণ করেন। এবং ওনার লাশ আমরা দেখছি যে গতকালকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, এবং ওনার যে জানাজা হয়েছে, এখানে লক্ষ লক্ষ মানুষ আপনার সংসদ ভবনের এখানে যেখানে ওনার জানাজাটা পড়ানো জি হয়েছে, এরকম মানুষ, এরকম জনসমুদ্র আমি আমাদের দেশে মনে হয় দেখি নাই। স্পেশালি জানাজার মধ্যে এরকম দেখা যায় নাই। তো যে বিষয়টা আমি এখানে হাইলাইট করতে চাইতেছি যে দিস ব্রাদার শরীফ ওসমান হাদি, উনি জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছিল ওইখানে হি ওয়াজ ওয়ান অফ দ্য প্লেয়ার। এই গণঅভ্যুত্থানের পিছনে তার অনেক অবদান ছিল। বাট লক্ষ্য করার বিষয়টা হলো যে উনি অতি স্বল্প সময়ের মধ্যে, আপনার এই গত 1 বছরের মধ্যে, তার যে অ্যাক্টিভিজম বা ইনকিলাব মঞ্চ, যে তার প্ল্যাটফর্ম, এখান থেকে উনি হিউজ পরিমাণ জনপ্রিয়তা লাভ করেন। তো আমার প্রশ্ন থাকবে আপনার কাছে আজকে, প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইট? উনি কেন এত স্বল্প সময়ের মধ্যে এই ধরনের একটা বড় জনপ্রিয়তা উনি লাভ করছেন, এবং ওনার কারণে পুরো দেশ আজকে শোকাহত? সো মেইনলি আমি যেটা জিজ্ঞেস করতেছি আপনাকে যে হোয়াট ওয়াজ দ্য রিজন তার যে এই জনপ্রিয়তার পিছনে? জি, প্রথমে যেটা বলতে চাচ্ছি, উনি কিন্তু জুলাই আন্দোলনে উনি নেতৃত্বের সামনে আসেন নাই। হ্যাঁ, উনিও তো ফ্রন্ট উনি লাইনে ছিলেন না। জুলাইয়ের হ্যাঁ, পরে আসছেন। হ্যাঁ, হ্যাঁ। উনার ভূমিকা ছিল জুলাইয়ে, কিন্তু হুম, নেতৃত্বের আসনে বা মিডিয়াতে আমরা বা জনগণের কাছে উনি ওইভাবে প্রচারিত হন নাই। হুম, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, উনি জুলাই আন্দোলনকে নেতৃত্ব না দিলেও মানুষ কিন্তু উনাকে জুলাই আন্দোলনের নেতা হিসেবে চিনে না, উনি পরে আসেন। হুম, কিন্তু এরপরও এত বেশি জনপ্রিয়তা, এটা হুম, হচ্ছে একটা অবাক করার বিষয় আছে আর কি। তো আপনি যেটা আমাকে জিজ্ঞেস করতে চাইছেন যে উনি কেন এত জনপ্রিয় ছিলেন, হুম, আমার মনে হয় যদি আমি শর্টে আপনাকে বলি একদম এক কথায়, যে উনার রাজনীতিই উনার জনপ্রিয়তার কারণ। হুম, আহ, কারণ হচ্ছে উনি যে রাজনীতিটা করতেন, সেটা উনি গণমানুষের আকাঙ্ক্ষাকে, গণমানুষের চাওয়াকে, সমস্যাকে উনি ধারণ করতেন এবং সেটার প্রতি উনি ভোকাল ছিলেন। ধরেন, আপনি কে, কতদিন থেকে রাজনীতি করেন বা কোন জায়গা থেকে রাজনীতি করেন, সেটা
বড় বিষয় না, কিন্তু আপনি যদি আমার মনের কথাটা বলতে পারেন, হুম, আমার কথাটা যদি আপনার কণ্ঠ থেকে বের হয়, হুম, তখন আমি যত দূরেই থাকি কিংবা যে প্ল্যাটফর্মেই থাকি, আপনার সাথে হুম, কিন্তু আমার একটা বন্ডিং কানেকশন তৈরি হয়, আত্মার হুম, একটা সম্পর্ক হুম, তৈরি হয়। হুম। তা আমার মনে হয় এই জিনিসটাই জনগণের সাথে জনাব উসমান হাদির হয়েছিল আর কি। এই জন্যই উনি এত পপুলার হয়েছিলেন। আচ্ছা, ইন্টারেস্টিং পয়েন্ট ফয়সাল ভাই, আপনি বলতেছেন যে ওনার পলিটিক্সের কারণে উনি এত জনপ্রিয়তা লাভ করছেন। তো বাংলাদেশে তো আপনার ধরেন ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলি থেকে অনেক বড় বড় পলিটিশিয়ান আছে। আপনার নতুনদের মধ্যে অনেক পলিটিশিয়ান আছে যারা গণঅভ্যুত্থানের পরে উঠে আসছে, বা গণঅভ্যুত্থানের মধ্যেও তাদেরও অবদান ছিল। তো জি। শরীফ ওসমান হাদির স্পেশাল কি ছিল ওনার পলিটিক্সের মধ্যে, যে উনি এত জনপ্রিয়তা লাভ করছেন, মানুষের আকাঙ্ক্ষা বা মানুষের হৃদয়ের যে স্পেশাল জায়গায় উনি এত কম সময়ের মধ্যে চলে গেছেন? জি, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। কারণ উনার মতো একজন মানুষ যে ১ বছরের কম সময়ের মধ্যে হুম, যাকে কেউ চিনতও না আগে, হুম। এবং ইনকিলাব মঞ্চ এটাও একটা নতুন একটা মঞ্চ। এর জি, জি, সাথে জি, মানুষ জি। পরিচিত ছিল না। তো উনার সাথে কি এমন পার্থক্য অন্যান্য রাজনৈতিক দলের? এখন দেখেন, যেটা বলতেছেন রাজনীতি, এই রাজনীতিটা হচ্ছে আগে বুঝতে হবে আমাদেরকে। এই রাজনীতিটা হচ্ছে পিপলের প্রবলেম, হুম, হুম, এটাকে সলভ করার জন্য আপনি কি পলিসি মানুষের কাছে অফার করছেন, হুম, এটাই তো হচ্ছে পলিটিক্স বা রাজনীতি। জি। তো এখন দেখেন, পিপলের প্রবলেমটা হচ্ছে প্রতিটা রাজনৈতিক দল সলভ করার চেষ্টা করে বিভিন্ন পলিসির মাধ্যমে। ওই পলিসিটা হতে পারে সেকুলার ডেমোক্রেটিক, ওই পলিসিটা হতে পারে সমাজতান্ত্রিক, হুম, ওই হুম, পলিসিটা ইসলামিকও হতে পারে। হুম, এখন পিপলের যে প্রবলেমটা, এটা জনাব উসমান হাদি সঠিকভাবে কানেক্ট করতে পারছিলেন। হুম, পলিসি হিসাবে উনি কি দিছেন, বা ওইটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ডিসকাশন। হুম, জনমানুষ এইটা বোঝে না যে আপনি কোন পলিসিতে তার সমস্যাটা সমাধান করবেন। সাধারণ মানুষ এত কিছু বোঝে না। হুম, আপনি সাধারণ মানুষের কথা বলতে পারলেই মনে করে যে আপনি সঠিক জায়গায় রূপটা ধরতে পারছেন। তখন কি মানুষ আপনার সাথে কানেক্টেড হয়ে যায়। তো দেখেন উসমান হাদি, এই উনার যে রাজনীতি, উনার যে আন্দোলন, আপনি যদি দেখেন, উনার উনার স্পেশালিটি ছিল, উনি ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী, হ্যাঁ, অ্যান্টি ফ্যাসিস্ট, অ্যান্টি হাসিনা, অ্যান্টি আওয়ামী লীগ, আহ, এবং ওই যে বিদেশি আধিপত্য, দিল্লি ওয়াশিংটনের দাসত্ব, এগুলার বিরুদ্ধে উনি শক্ত অবস্থান নিয়েছিলেন। উনি ইনসাফের কথা বলতেন, উনি ন্যায় ভিত্তিক একটা সমাজ, এবং উনি এটা বলতেন যে উনার শত্রুর সাথেও যেন আহ, ইনসাফ করা হয়। হুম, তো উনি এই যে ধরেন প্রচলিত যে পলিটিক্যাল ভায়োলেন্স, একটা দলাদলি, হ্যাঁ, বিএনপি আসলে আওয়ামী লীগকে দমন করা, আওয়ামী লীগ আসলে বিএনপিকে দমন করা, এই ট্র্যাডিশনাল বাইরে উনি কিন্তু স্রোতের বিপরীতে চিন্তা করছিলেন। হুম, হ্যাঁ। তো এবং ওই যে বললাম যে আধিপত্যবাদ বিরোধী, মানুষের সমস্যা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, এবং উনার কথা কিন্তু শুধু কথা ছিল না, উনি একটা বলিষ্ঠ অবস্থান ছিল। তো এই সবগুলো বিষয়, এগুলো মানুষের চাওয়া, আহ, চাহিদা, আকাঙ্ক্ষা বা সমস্যার সাথে রিলিভেন্ট। তো এই জিনিসটা উনি কানেক্ট করতে পারার কারণে মানুষের কাছে উনি এত জনপ্রিয় হইতে পারছেন। যেটা আমি মনে করি বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, হুম। তারা এই জিনিসটা উনার মতো করে কানেক্ট করতে পারে নাই। অনেক আছে যারা ধরেন ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ভারত বিরোধিতা করে বা দুই একটা কথা বলে, কিন্তু জনাব উসমান হাদির মতো মানে মন থেকে ধারণ করে এত স্ট্রংলি কেউ স্ট্যান্ড নিতে পারে নাই। তো এটাই ছিল উনার এক্সক্লুসিভিটি। আচ্ছা ফয়সাল ভাই, আপনার কথা প্রসঙ্গে যদি আসি, আপনি একটা পয়েন্ট হাইলাইট করছেন এখানে, কি পয়েন্ট, যেটা হচ্ছে যে আপনি বললেন যে আহ, জনাব উসমান হাদি রাহিমাহুল্লাহ, উনি ওনার যে পলিটিক্স, এটার মধ্যে কি অ্যাসপেক্ট হইলো যে উনি সাম্রাজ্যবাদ বিরোধী ছিলেন, এবং এই ব্যাপারে উনি অনেক কথাবার্তা বলছেন। এবং আপনি একই সাথে বলছেন যে আমাদের দেশের মানুষের যে চাওয়া পাওয়া, জি। বা তার দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, হুম। তার সাথে এটার একটা ইয়ে আছে, সামঞ্জস্যতা আছে, এই জন্য উনি এত জনপ্রিয় হয়েছেন। মেইন জিনিসটা যেটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, যে এর ভিত্তি কি, আপনি কিভাবে, কিসের উপর ভিত্তি করে এই কথাটা বলতেছেন, যে দেশের মানুষের চাওয়া পাওয়া এই সাম্রাজ্য বিরোধী? কারণ এটা আমি জানি না, এতটা হয়তো আহ, আহ, স্পষ্ট না। হ্যাঁ যদি আমি এই ব্যাপারটা আপনি একটু ক্ল্যারিফাই করতেন। হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি, এবং এটার অবশ্যই ভিত্তি আছে। হুম, আহ, এখন আমি আমি বলছি যে দেশের মানুষের সমস্যা এবং চাহিদার সাথে উনার যে রাজনীতি ওইটা কানেক্ট করতে পারছিল, এই জন্যই জনগণ তো ওনাকে ভালোবাসছে। তো হুম, এখন আপনি
বলতেছেন যে এটার ভিত্তি কি, মানুষ আসলে সাম্রাজ্যবাদ বিরোধী কিনা। ভিত্তি বা রিয়ালিটি হ্যাঁ কি, হ্যাঁ, তো রিয়ালিটিটা কি দেখেন, যে আসলে এটা বিদ্যমান কিনা? হ্যাঁ, হুম, বাকি সব রাজনীতিবিদদের সাথে উনার যে রাজনীতি ছিল, এটা পার্থক্যটাই ছিল এইখানে যে উনি যেভাবে সাম্রাজ্যবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী, ভারত বিরোধী, অ্যান্টিফ্যাসিস্ট বিরোধী স্ট্যান্ড নিছেন, এটা আর কেউ নিতে পারে নাই। হুম, হ্যাঁ, তো এটা যদি জনগণের সাথে চাওয়া পাওয়ার সাথে মিলে না যাইতো, মানুষের সমস্যার অংশ হিসেবে না হইতো, বা জনাব উসমান হাদি যদি মানুষের কণ্ঠস্বরে পরিণত না হইতেন, তাহলে কি উনার এত জনপ্রিয়তা পাওয়া সম্ভব ছিল? উনার আর এমন কোন কাজ আছে যেটা অন্য রাজনীতিবিদ করছে, বা অন্য কোনো দল করছে, বা এনসিপির মতো দলও আছে যারা করছে, যেটা উসমান হাদি করেন নাই? পার্থক্যটা শুধু একটা জায়গায় এখানে, আপনি দেখেন খুঁজে, হুম, উনার ভূমিকাটাই ছিল এটা যে উনি ইনসাফের কথা বলতেন, উনি সাম্রাজ্যবাদ বিরোধিতার কথা বলতেন, দেশের সার্বভৌমত্বকে ওন করতেন। হ্যাঁ, এবং উনি ওই সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন। বাকি বাকি সব কিছুই কিন্তু সেম উনার কাছে। এগুলোর বাইরে নতুনত্ব মানে তেমন কিছু ছিল না। তো এগুলো যদি জনগণের সমস্যা, মানে জনগণের সমস্যার অংশ না হইতো, জনগণের চাওয়া পাওয়ার অংশ না হইতো, তাহলে তিনি কিভাবে এত জনপ্রিয় হন? ইন্টারেস্টিং ফয়সাল ভাই, আপনি বলতেছেন যে উনি একজন সাম্রাজ্যবাদ বিরোধী ছিল, বা আপনার যে ফরেন আগ্রাসন তার বিরুদ্ধে জি, কথা বলছে। ওয়ান থিং আমরা ডেফিনেটলি নোটিস করছি ওনার, ইভেন ওনার জানাজার সময় রাহেমাহুল্লাহ, যে প্রতিধ্বনি হইতেছিল দিল্লি না ঢাকা, সবাই বলছিল ঢাকা ঢাকা। এবং এনসিপি বা আপনার যে গণ অভ্যুত্থানের পরেও একই ধরনের ন্যারেটিভ আমরা শুনছি যে দিল্লির বিরুদ্ধে স্পেশালি। তো আপনি কিভাবে বলতেছিলেন যে জনমানুষের মনে বা আহ, জনাব ওসমান হাদি রাহিমাহুল্লাহ ওনারা আমেরিকা বা ওয়াশিংটন বিরোধীও ছিল? এটা কি সাবস্টেন্সিয়েট করা যায় কিনা? মনে হইতেছে যে ওভারওয়েলমিংলি মানুষের দিল্লি বা ভারতীয় আগ্রাসনের প্রতি একটা মতবাদ আছে, বাট আই এম নট শিওর অ্যাবাউট দ্য আদার ওয়ান। জি, আপনার কোয়েশনটা ঠিক আছে। আপনি যদি জেনারেল সেন্সে দেখেন, তাহলে আপনি বাংলাদেশে দিল্লির বিরোধিতার ডমিনেন্সটাই বেশি দেখবেন। জি, এবং যেটা স্লোগানের কথা বললেন, আপামর হ্যাঁ হ্যাঁ, আপামর জনসাধারণের জনতা। মধ্যে, হ্যাঁ। তো যেটা আপনি কনফার্ম করতে চাইতেছেন যে ওয়াশিংটনের বিরোধিতা কি দিল্লির বিরোধিতার মতো কিনা বা সমান হুম, কিনা। এখন এখানে একটা জিনিস আছে, আমি বলবো যে ওয়াশিংটনের বিরোধিতা আর দিল্লির বিরোধিতা দুইটা দুইটা ফরম্যাটে বা দুইটা শেপে আছে। কিরকম? ধরেন, আহ, ইন্ডিয়ার বিরোধিতাটা হচ্ছে এমন একটা বিরোধিতা যে এটা যে কেউ চাইলে বিরোধিতা করতে পারে, এরকম আর কি। হুম, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে, বা বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে, কালচার আছে, বা বাংলাদেশের সিস্টেম আছে, সেইখানে দিল্লি যেরকম প্রতিপক্ষ, ওয়াশিংটন এরকম সমান প্রতিপক্ষ না। বরঞ্চ এই রাজনৈতিক কালচারে ওয়াশিংটন হচ্ছে এই সিস্টেমের হর্তাকর্তা, তারাই হচ্ছে এই সিস্টেমের বড় ভাই। হুম, তো বড় ভাইকে টাচ না করে, ধরেন বড় ভাইয়ের আরেকজন সার্ভেন্টকে, বা আরেকজন ধরেন এই সহকারীকে হম্বিতম্বি করাটা অনেক ইজি একটা টার্গেট আর কি। হুম, তো এটা হচ্ছে রিয়েলিটি। এখন বাংলাদেশের জনগণ এই জিনিসটা, রাজনীতিবিদরা জনগণের কাছে এই জিনিসটা ইন্ট্রোডিউস করে নাই, বা বাংলাদেশের জনগণকে এই বিষয়ে অভ্যস্ত করে নাই। যে ধরেন, এই নেরেটিভগুলো কই থেকে আসে? এলিটদের কাছ থেকে বা রাজনীতিবিদদের কাছ থেকে। জনগণের মধ্যে ধরেন যদি এগ্রিমেন্ট থাকে, রাজনীতিবিদ যদি কোনো একটা জিনিসের বিরোধিতা করে এবং জনগণ যদি ওইটার সাথে এগ্রি করে, বা তারাও যদি ওই একই চিন্তা বা মত ধারণ করে, তখন কিন্তু এই জিনিসটা বিল্ড হয়, বা একটা জিনিস দাঁড় হয় না। হুম। তো পলিটিশিয়ানরা আমেরিকার ক্ষেত্রে ভারত বিরোধিতার যে বিষয়টা নিয়ে আসে, আমেরিকার ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে আসে না। তো আপনি কিভাবে তাহলে বুঝবেন মানুষের মধ্যে একইভাবে ভারত বিরোধিতা যেভাবে আছে, সেই ওয়াশিংটন বিরোধিতা আছে কিনা? এখানে একটা এক্সাম্পল আমি মনে হয় সবচেয়ে বেস্ট এই জিনিসটাকে ডিসক্রাইব করতে পারে। সেটা হচ্ছে ব্যারিস্টার সুমনকে। তো আমরা সবাই চিনি। জি, ব্যারিস্টার সুমন কিন্তু শেখ হাসিনা ক্ষমতাকালীন সময়ে শেখ হাসিনাকে কখনোই প্রশ্নবিদ্ধ করতো না। হুম, শেখ হাসিনাকে টাচ না করে সে এমপি, মন্ত্রী বা সচিব সবাইকেই সে সমালোচনা করত। হুম, কারণ কি? শেখ হাসিনা হচ্ছে এখানে বড় ভাই সবকিছু। একইভাবে আমেরিকার আঞ্চলিক চৌকিদার হচ্ছে ভারত এখানে। দিন শেষে ভারতও ওই আমেরিকার কাছেই গিয়ে মাথা নত করে। হুম, তো ধরেন, এজন্য ভারতের বিরোধিতা করা যেরকম ইজি,
বাংলাদেশের রাজনৈতিক কালচারে আমেরিকার বিরোধিতা করাটা এরকম ইজি না। হুম। কিন্তু এর মানে আপনি এটা বলতে পারবেন না যে মানুষের মনেও এই সেম জিনিসটা নাই। মানুষের মনে আছে, সেটা সুপ্তভাবে আছে, কিন্তু ওইটা কানেক্ট করতে পারতেছে না অন্য রাজনৈতিক দলরা। কিন্তু ফর এক্সাম্পল আপনাকে যদি আমি একটা কথা বলি, দেখেন আমরা এই পুরা গাজার গণহত্যা দেখলাম লাস্ট 2 বছর। জি এখানে আমরা জানি যে সরাসরিভাবে আমেরিকা যুক্ত। আমেরিকার অস্ত্র দিয়ে তারা গাজাতে এই গণহত্যা চালাইছে। আমেরিকার বোমা দিয়ে তারা গাজাতে শিশুদেরকে মারছে এবং মহিলাদেরকে, গাজার জনগণকে মারছে। এটা বাংলাদেশের জনগণের কাছে কিন্তু অজানা কোনো কথা না, তাই না? কিন্তু কোনো পলিটিশিয়ান বা কোনো আপনার ইসলামিক স্কলার বা কেউ ডাইরেক্টলি এসে কিন্তু আমেরিকার বিরুদ্ধে এই ধরনের স্টান্স বা এই ধরনের পজিশন কিন্তু নেয় নাই। জি জি সেই জন্যই আমি প্রশ্ন করলাম যে আসলে কি এই ব্যাপারটা কতটা সত্য যে বাংলাদেশের মানুষের মধ্যে বা বাংলাদেশের জনসাধারণের মধ্যে ওয়াশিংটনের বিরুদ্ধেও সে একই ধরনের ভারতের বিরোধিতা যেভাবে আমরা করি একই ধরনের মনোভাব আছে আর কি এই ব্যাপারে। হ্যাঁ, না ওইটা ধরেন আপনার কথার মধ্যেই মানুষ এটা উঠে আসছে হুম, যে দেখেন, যখন আমেরিকা দুনিয়ার চোখের সামনে, হুম, দুনিয়ার সবাই কিন্তু ওই গাজার পক্ষে ছিল, জি গণহত্যার বিপক্ষে ছিল। জি জি আমেরিকা একা এটাকে ভেটো দিয়ে এটার পক্ষে অবস্থান নিছে, হুম, জনমত এবং অর্থনৈতিক ফান্ডিং, সব ধরনের ফান্ডিং, অস্ত্র সবকিছু দিছে। হুম, হুম, তো এরপরেও কি আপনি মনে করেন সাধারণ মানুষের মধ্যে এই এই জিনিসটার প্রতি নেগেটিভিটি নাই বা এই জিনিসটার প্রতি বিরোধিতা করে নাই? করছে। কিন্তু তারা ওই পলিটিক্যাল কালচারে সংঘবদ্ধভাবে একটা প্রতিরোধ করা বা বিরোধিতা করার অভ্যস্ত হয় নাই, কারণ ওই রাজনীতিবিদ বা ওই রাজনৈতিক দলের লেজুর বৃত্তির কারণে। কারণ যারা দেশের মানুষকে নিয়ন্ত্রণ করে বা নেগেটিভ তৈরি করে বা ঐক্যবদ্ধ করে, তারা মেইনলি বলে না। এর মানে এটা না যে জনগণ বলে না, জনগণের মধ্যে খুব একইভাবে আছে। বরঞ্চ আমি মনে করি দিল্লির চেয়ে ওয়াশিংটনের প্রতি খুব আরো বেশি আছে। কারণ দিল্লির হাত যতটা না মুসলমানদের রক্তে রঞ্জিত, এর চেয়ে বেশি ওয়াশিংটনের হাত রঞ্জিত। কিন্তু ওইটা আর কি সুপ্তভাবে আছে। স্যার আমি এন্টায়ারলি শিওর না যে আমি এই ব্যাপারে কনভিন্স, কারণ আমাদের রাজনৈতিক মহলের কথাবার্তা যদি শুনেন, তারা এইটা এমনভাবে প্রপোজ করতেছে যে আমরা যদি দিল্লির যে আগ্রাসন এটা যদি বন্ধ করতে চাই, আমাদের দিল্লির যেই আগ্রাসন থেকে বের হয়ে আসার জন্য ওয়াশিংটনের সাথে পার্টনারশিপে কাজ করতে হবে এবং অ্যাজ আ সলিউশন এটা প্রপোজ করতেছে। তাহলে এটাতে সমস্যা কি? ওকে, আমি যেটা আগেও বলছি যে প্রবলেমটা, যে আপনি যে এক্সাম্পলটা দিচ্ছেন ওইটা হচ্ছে পলিটিক্যাল পার্টিদের প্রপোজাল, হুম হুম এবং প্রবলেমটা এইখানেই। পলিটিক্যাল পার্টি যে প্রপোজালগুলো দেয়, ওইগুলো আমি বলছি যে এগুলা এন্টি ওয়াশিংটন হয় না, কারণ ওয়াশিংটনের ছত্রছায়াতেই তারা টিকে আছে। হুম কিন্তু আপনাকে বুঝতে হবে এই পুরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর ইতিহাসটাই হচ্ছে সাম্রাজ্যবাদী বিরোধী ইতিহাস। হ্যাঁ, হুম মানে আপনি দেখেন যখন মুসলমানদের খিলাফত টার্কিতে অ্যাবলিশ করা হয়, হুম তখন এই ভারতবর্ষ থেকে সবচেয়ে বড় আন্দোলন করা হয়েছে। এইখান থেকে ফান্ডিং করার অফার করা হয়েছে যাতে ইসলামিক সিস্টেমটা টিকে থাকে। হুম হ্যাঁ, তো সবচেয়ে বেশি অ্যাক্টিভ ভূমিকা পালন করছে এই ভারতবর্ষ। হুম এবং এটা এটা হিস্টোরিক্যালি প্রমাণিত। আপনি যে কোনো হিস্ট্রি দেখেন, আপনি এরপরের ইতিহাসগুলো দেখেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন বা যত আন্দোলনই আছে, তো এইগুলা গণমানুষের যে আন্দোলন, সবগুলাই হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন। হুম তো আপনি ধরেন পলিটিক্যাল পার্টির রিয়েলিটি দিয়ে আপনি জনগণকে ফ্রেমিং করলে এটা কারেক্ট ফ্রেমিং হবে না। হুম পলিটিক্যাল পার্টিরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তারা আমাদেরকে প্রপোজ করছে যে ইন্ডিয়ার আধিপত্য থেকে বের হতে হলে আমাদেরকে আরও শক্তিশালী আধিপত্যের দিকে যাইতে হবে। হুম তো এটা হচ্ছে তাদের সুবিধা মতো একটা প্রপোজাল। মানে হচ্ছে আমাকে ইন্ডিয়ার গোলামি করলে হবে না, ইন্ডিয়ার গোলামি থেকে বের হয়ে আমাকে আমেরিকার গোলামি করতে হবে, এবং এই দিকেই আমরা যাচ্ছি। কিন্তু অরিজিনালি জনগণের স্ট্যান্ড এটা না। জনগণ কখনোই কারো গোলামি মেনে নিতে রাজি না, বিশেষ করে এই মুসলমানরা, ভারতবর্ষের মুসলমানরা। তাদের ইতিহাস বীরত্বের ইতিহাস এবং সাম্রাজ্যবাদ বিরোধী ইতিহাস। আচ্ছা, আমরা আজকের যে প্রসঙ্গ সেখানে একটু ফিরে আসি, যেহেতু আমরা একটু ডাইভার্টেড হয়ে যেতেছিলাম, মনে হইতেছে গ্লোবাল পলিটিক্সের দিকে চলে যেতেছিলাম, which is also important but maybe for another day ইনশাআল্লাহ। সো আমি ওই যে জনাব ওসমান হাদি রাহিমাহুল্লাহ ওনার প্রসঙ্গে আপনাকে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে যে গতকালকে বিএনপির সালাউদ্দিন আহমেদ উনি বলতেছিলেন যে ওসমান হাদি একজন গণতন্ত্রের
একজন সোলজার ছিলেন, গণতন্ত্রের জন্য উনি লড়াই করছেন। সো এই প্রসঙ্গে আপনি কি বলবেন যে এখানে এই কথার কতটুকু ভিত্তি আছে বা এই কথার কতটুকু বাস্তবতা আছে? দেখেন, ওই রাজনীতিবিদরা রাজনীতি করলে যে কোনো কিছু নিয়ে রাজনীতি করতে পারে। হুম, এখন ধরেন, যদি এটা বলেন আপনি যে জনাব উসমান হাদি উনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তো জনাব সালাউদ্দিন আহমেদ তো উসমান হাদির চেয়ে আরো বড় পজিশন হোল্ড করেন, আরো বড় দলের মানুষ, এবং আরো বহুদিন থেকে ওনার দল সহ গণতন্ত্রের জন্য লড়াই করে আসছেন। জি। তো উনি কালকে মারা গেলে কি এই পরিমাণ লোক ওনার জানাজায় হবে, বা উনার দলের কি এই পরিমাণ জনপ্রিয়তা আছে বলে উনার মানে উনি মনে করেন? তো উনারা তো গণতন্ত্রের জন্য ফাইট করছেন। তো জনাব উসমান হাদি যদি গণতন্ত্রের জন্যই ফাইট করে থাকেন, তাহলে তো উনাদের পপুলারিটি উসমান হাদির চেয়ে আরো বেশি হওয়ার কথা, ঠিক না? তো এটা হচ্ছে ধরেন পলিটিক্যাল কথাবার্তা। আহ, উসমান হাদি যদি দেখেন, উসমান হাদি কোন জিনিসগুলা মেনলি বলতেন, উনার অবস্থানে ছিল উনি ইনসাফের কথা বলতেন। আপনি যতগুলো, এটা এটা কিন্তু আমি এখন পলিটিক্স করছি না কিন্তু এটা নিয়ে, আমি একদম এক্সক্লুসিভ নিউট্রাল পয়েন্ট থেকে বলতেছি। আপনি বেশিরভাগ ভিডিওতেই দেখবেন উনি এই কথাটা বলতেন, ইনসাফের বাংলাদেশ, হ্যাঁ, এবং আধিপত্যবাদ বিরোধী অবস্থান, এটা ওনার একটা ট্রেডমার্ক হয়ে গেছিল, হ্যাঁ। জি। তো এই ইনসাফ কথাটা কি সেকুলারিজম বা গণতন্ত্রের সাথে রিলিভেন্ট নাকি ইসলামের সাথে রিলিভেন্ট? হ্যাঁ, ইন্টারেস্টিং। ইনকিলাব, ইনকিলাব কি এটা সেকুলার গণতন্ত্রের সাথে রিলিভেন্ট নাকি ইসলামের সাথে রিলিভেন্ট? হ্যাঁ, উনি যে এই এই সার্বভৌমত্ব রক্ষা, উনি যে এই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, উনি যে সবাইকে ক্ষমা করে দিতে চান, এই 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 মোটিভেশন, এই স্পিরিটগুলো কই থেকে আসে? এটা তো ইসলামের স্পিরিট, ঠিক কিনা? তো এখন যদি কেউ এসে বলে এই জন্য যে এই জনাব উসমান হাদি গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তো এটা তো একই কথা হয়ে গেল যে যেমন ওই একইভাবে একই কথা হয়ে গেল যে জুলাই আন্দোলনে মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিছে। তো ঘটনা কি আসলে এটা যে মানুষ কি গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিছে, নাকি একজন জালিমের বিরুদ্ধে জুলুমে অতিষ্ঠ হয়ে তার অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য মানুষ শহীদ হওয়ার জন্য গিয়ে প্রাণ দিছে, শহীদ হওয়ার জন্য জালিমকে তাড়াইছে? তো গণতন্ত্রীরা এটা নিয়ে পলিটিক্স করবে, সবাই বলবে আমার আমার মত প্রতিষ্ঠার জন্য প্রাণ দিছে, আমার মত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, কিন্তু রিয়েলিটিটা আপনাকে বুঝতে হবে। এটা যদি কেউ বলে এটা শুধু পলিটিক্যাল কথাবার্তা, এটা আমি সত্য মনে করি না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি দেখেন, এই পুরো ভারতবর্ষের মুসলমানদের ইতিহাসে যখনই মানুষজন কোনো জুলুমের শিকার হয়েছে, অপারেশনের শিকার হয়েছে, এর বিরুদ্ধে জেগে ওঠা, প্রতিরোধ গড়ে তোলা, এগুলার মোটিভেশন হিসেবে কিন্তু ইসলাম কাজ করছে। আপনি দেখেন টিপু সুলতানের আন্দোলন, তিতুমিরের আন্দোলন, 47-এ দেশভাগ, হিন্দুস্তান পাকিস্তান হয়ে যাওয়া, হ্যাঁ, বা ওই যে আওয়ামী লীগ, যেটা আগে মুসলিম লীগ ছিল, এই মুসলিম লীগের প্রতিষ্ঠা, এই সবগুলোর পিছনে কিন্তু ওই যে ঐক্যবদ্ধ হওয়া বা আন্দোলন করা বা প্রতিটা স্টেপ নেওয়া, এটার পিছনে ছিল ইসলামিক স্পিরিট, ছিল ইসলামিক মোটিভেশন, ছিল ইসলাম ঐক্যবদ্ধ করছে। কিন্তু সিস্টেম হিসেবে ইসলাম প্রতিষ্ঠিত না থাকায়, ডোমিনেন্ট সিস্টেম, এই সেকুলারিজম বা এই সাম্রাজ্যবাদীদের দালালরা ডোমিনেন্ট থাকায়, প্রতিটা আন্দোলনের ফলাফল, প্রতিটা আন্দোলনের ন্যারেটিভ তারা হাইজেক করে নিয়ে গেছে। ঠিক যেটা যেটা এখন সালাউদ্দিন আহমেদ বলতেছেন যে উনি গণতন্ত্রের জন্য জীবন দিচ্ছেন। হ্যাঁ, একইভাবে জুলাই বিপ্লবটাও তারা গণতন্ত্রের নামে চালায় দিছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ গণতন্ত্রের নামে চালায় দিছে। প্রতিটা জিনিস, আপনার জুলুমের বিরুদ্ধে আপনি জেগে ওঠেন, আপনি শহীদ হতে চান, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, হ্যাঁ, আপনি মনে করেন জালিমের বিরুদ্ধে ফাইট করলে আপনি জান্নাত, এগুলো দিয়ে আপনাকে কানেক্টেড করে মানুষ, আপনি মোটিভেটেড হন, এবং যখন ফলাফল নেওয়ার সময় আসে তখন এই সেকুলাররা এসে বলে যে এইটা এই কারণে হয়েছে, গণতন্ত্রের জন্য হয়েছে, সমাজতন্ত্রের জন্য হয়েছে, এই সংবিধান বানানোর জন্য হয়েছে। তো এইটার প্রবলেমটা হচ্ছে এই উপমহাদেশের মানুষের মধ্যে ইসলামিক ইমোশনটা গভীরভাবে এখন পর্যন্ত আছে, কিন্তু ইসলামিক সিস্টেম সম্পর্কে আমাদের ডিটেইল আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে, ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে ওই সিস্টেমেটিকভাবে আমরা মার খেয়ে যাই। হ্যাঁ, ইমোশন দিয়ে আমরা ওই এফোর্ট দেই, ওই আর এই রেজাল্টটা নিয়ে নেয় এই বাটপার সেকুলাররা। আমাদের ইমোশনটাকে কাজে লাগায়, আমাদেরকে কামলা খাটায়, সিস্টেম সম্পর্কে আমাদের ডিটেইল আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে
ওই 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 ক্রেডিটটা তারা সবসময় নিয়ে নিয়ে যায় এবং আমাদের উপর ওই অযাচিত সিস্টেম যে সেকুলার গণতন্ত্র এটা আমাদের উপর চাপিয়ে দেয়। ফয়সাল ভাই, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আজকের এপিসোডের আই থিঙ্ক ওয়ান অফ দ্য কি কোয়েশ্চেন, যেটা হইতেছে যে আম, হাদির হত্যার পিছনে কে বা কারা দায়ী। কারণ আপনি দেখছেন যে লক্ষ লক্ষ মানুষ যে তার জানাজায় আসছে, সবারই একটা সেন্টিমেন্ট যে তার হত্যাকারীর যাতে বিচার হয়, বা তার যে হত্যার পিছনে যারা, তাদেরকে যেন চিহ্নিত করা যায় এবং তাদের বিচার হয়। সো কি কোয়েশ্চেন হিয়া হইতেছে যে তার হত্যার পিছনে আসলে কারা দায়ী? দেখেন, এই বিষয় নিয়ে অনেক ইকুয়েশন, অনেক কনস্পিরেসি থিওরি আছে। অনেকে অনেক কিছু এক্সপ্লেন করতেছেন, প্রেডিকশন করতেছেন। মার্কেটে এরকম কথা প্রচলিত আছে। কেউ বলতেছে এইটা ইন্ডিয়ার কাজ, কেউ বলতেছে এটা আওয়ামী লীগের ফান্ডিংয়ে করেছে, আওয়ামী লীগ জড়িত। কেউ বলতেছে এটা ইউনূস ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ইউনূস নিজে এটা করছে। হ্যাঁ, কেউ বলতেছে এটা বিএনপির কাজ, বিএনপি বলতেছে এটা জামাতের কাজ। তো অনেকে অনেক ধরনের ইকুয়েশন, অনেক ধরনের পলিটিক্স খেলার চেষ্টা করতেছেন এখানে। কিন্তু আমি বলবো হাদির হত্যাকারী আসলে এই পুরো সিস্টেম, এই পুরো পলিটিক্যাল কালচারটাই হাদির হত্যাকারী। এখানে একজন ব্যক্তি বা একটা দল হয়তো ফ্রন্টে থাকতে পারে, কিন্তু এই পুরো কালচারটাই হচ্ছে হাদির হত্যাকারী। কিভাবে, এটা যদি একটু এক্সপ্লেইন করতেন, যে পুরো পলিটিক্যাল কালচারের কথা বলছেন, যেহেতু এটা একটা ব্রড একটা বিষয়, যদি আপনি ইলাবোরেট করতেন যে কি জি, বলতে চাইতেছেন। জি। দেখেন, এই যে সেকুলার ডেমোক্রেটিক যে পলিটিক্যাল কালচারটা, এই কালচারটাই হচ্ছে ইটসেলফ একটা ইনটলারেন্ট কালচার। মানে সে শুধু তার মত, ভিন্ন মত বা তার মতের বিরুদ্ধে, ধরেন ইসলাম আছে বা কমিউনিজম আছে, এরকম না যে সে কমিউনিজমের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। এমনকি তার নিজের মতাদর্শের মধ্যেও যদি কোনো দল বা কোনো ব্যক্তি ধরেন বিরুদ্ধে বা ডমিনেন্ট হয়ে যায়, সে যদি আপোষ না করে, হ্যাঁ, আপোষহীন হয়ে পড়ে, তখন তাকেই দেখা যাবে সে ব্যান করে, ইমপ্রিজনমেন্ট করে, জেলে পাঠায় এবং শেষ পর্যন্ত তারা কিলিং পর্যন্ত করে। এটাই হচ্ছে এই কালচারের একদম চিরাচরিত প্রথা, একটা কমন সিনারিও। আপনি যদি দেখেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকা হচ্ছে এই সেকুলার ডেমোক্রেটিক পলিটিক্যাল কালচারের হচ্ছে একদম মডেল। সে তাকেই শ্যুট করা হয়েছে শুধুমাত্র এই ডোমিনেন্ট ডিপ স্টেট বা ডোমিনেন্ট মতের বিরুদ্ধে সে চলে যাওয়ার কারণে। রিসেন্টলি চার্লি কার্কের ঘটনা দেখেন, আপনি পাকিস্তানে ইমরান খানের ঘটনা দেখেন। মানে আপনাকে হত্যা চেষ্টা করে হোক, আপনাকে জেলে ভরে হোক, বা আপনাকে ব্যান করে দিয়ে হোক, দেখেন বাংলাদেশে জামাত একটা গণতান্ত্রিক দল, তো আরেকটা গণতান্ত্রিক দল হিসেবে শেখ হাসিনা কি তাকে ব্যান করে নাই? জি। তো এই পুরো সিস্টেমটাই হচ্ছে ভিন্ন মতকে, ভিন্ন মতের প্রতি ইনটলারেন্ট একটা সিস্টেম। তো আসলে বিষয়টা এরকম যে এই কালচারে যদি আপনাকে তারা কোনোভাবে কনভিন্স করতে না পারে, আইডিওলজিক্যালি যদি আপনাকে ফেস করতে না পারে এবং কোনো কম্প্রোমাইজে নিয়ে আসতে না পারে, তখন তারা একদম লাস্ট রিজোর্ট হিসেবে তারা এই ভায়োলেন্সের রাস্তা বেছে নেয় এবং তারই শিকার হচ্ছে আমাদের জনাব উসমান হাদি। আপনি দেখেন উনার যে স্ট্যান্ডিং ছিল, বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টির কি এরকম স্ট্যান্ডিং আছে? দেখেন, উনি উনি যে কথাগুলো বলতো, অ্যান্টিফ্যাসিস্ট, আধিপত্যবাদ বিরোধী, দুর্নীতি বিরোধী, হ্যাঁ, ইনসাফের কথা বলতো, এবং উনি কিন্তু ওই কথার উপর অনড় ছিলেন। এটা শুধু উনি বলার জন্য বলেন নাই, উনি ওইভাবে মন থেকে কিন্তু ধারণ করতেন। তো উনি যে আপোষহীন ছিলেন, আপনি দেখেন উনার সাথেই উনারই মতো যারা রাজনৈতিক সহকর্মী ছিল, যেমন আপনি এনসিপির নেতাদের কথা যদি আপনি চিন্তা করেন, তারা কিন্তু হাদিরও আগে এই বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়েছে এবং তারা শেখ হাসিনা পতনের আন্দোলনে একদম সামনে থেকে নেতৃত্ব দিছে। যে সুযোগটা হাদি মিস করছেন, বা যে কোনোভাবে হাদি ওই সময় আসেন নাই। তার মানে কি এই ক্ষেত্রে হাদি ওনাদের চেয়ে পিছিয়ে আছেন। কিন্তু তারপরেও আপনি দেখেন, আমরা কিন্তু সময় সময় অনেক নিউজ পাইছি এই এনসিপির বিরুদ্ধে, বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন কেলেঙ্কারের অভিযোগ পাইছি, কিন্তু এখন পর্যন্ত হাদির বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ, অনিয়ম, দুর্নীতি বা এই ক্ষমতার মিসইউজ, এগুলা কিন্তু আমরা কোনো নিউজ পাই নাই। তার মানে হাদি যে আনকম্প্রোমাইজ ছিলেন, উনার যে আদর্শের উপর যে উনি শক্ত অবস্থানে ছিলেন, এটা প্রমাণ করে। তো এখন দেখেন উনার যে অবস্থান, এটা তো আর কোনো রাজনৈতিক দলের এই সেম অবস্থান নাই। বাকি যত রাজনৈতিক দল আছে তারা সবাই কিন্তু কোনো না কোনোভাবে কম্প্রোমাইজ। ভারতের বিরোধিতা আমরা সবাই করি, এই ভারতের বিরোধিতা করেই কিন্তু
আহ, জনগণ রাস্তায় নামছে এবং শেখ হাসিনাকে বিদায় করছে, ভারত বিরোধিতাটাই ছিল প্রধান ইস্যু। হ্যাঁ, হুম, এখন দেখেন এই ইন্টারিম যাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ভারত বিরোধিতা করার জন্য, সেই ইন্টারিমই এখন পর্যন্ত ভারত বিরোধিতা করতে পারে নাই। সেই ভারত বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিমিনাল হাসিনাকে জায়গা দিয়ে রাখছে, ইন্টারিম কিছু করতে পারে নাই। এই ভারতের কথায় ইন্টারিম জাকির নায়েককে পর্যন্ত বাংলাদেশে আসতে দেয় নাই। এবং উসমান হাদির খুনি যারা আছে, নিউজে আসছে যে তারা পালিয়ে ভারতে গেছে। তো এই বিরুদ্ধে ইন্টারিমের কি পদক্ষেপ কি নিয়েছে? কোনো পদক্ষেপ নাই। তো একইভাবে অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারাও তো ক্ষমতায় আসার আগেই কম্প্রোমাইজ। অনেকে বলতেছে যে আমরা খারাপ প্রতিবেশী চাই না, আমরা কারো শত্রু হতে চাই না, আমরা সবার বন্ধু হয়ে থাকতে চাই। হ্যাঁ, কেউ বলতেছে আমরা এত বড় প্রতিবেশীকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকা যায় না। তো আলটিমেটলি ক্ষমতায় আসার আগেই বা কেউ ক্ষমতায় থাকাকালীন সময়ে কিংবা পূর্বে সবাই কেউ না কেউ কোনো না কোনোভাবে কম্প্রোমাইজড এই সাম্রাজ্যবাদীদের কাছে, এই আধিপত্যবাদের কাছে। কিন্তু এই জায়গায় হাদির স্ট্যান্ড ছিল এক্সক্লুসিভ, অন্য দলের সাথে কোনোই মিল ছিল না। তো তার মানে এখানে কমন শত্রু আসলে কে? আনকম্প্রোমাইজ ব্যক্তি বা এন্টিটিটা এখানে কে? হাদি। হুম, তো আপনি এখানে তাইলে কিভাবে বলবেন যে এখানে কোনো ব্যক্তি বা একটা দল জড়িত? এখানে আসলে এই পুরো পলিটিক্যাল কালচারটাই জড়িত, যে কালচারটা কম্প্রোমাইজের কালচার, যে কালচারটা সাম্রাজ্যবাদীদের পদলেহনকারী কালচার। এবং হাদির এই ঘটনাটা এবং হাদির জনপ্রিয়তা এটা প্রমাণ করে যে বাংলাদেশের যে বাকি রাজনৈতিক দলগুলো আছে তাদের গ্রহণযোগ্যতা নাই এবং তাদের ব্যর্থতাটাই প্রমাণ করে। এখন অনেকে বলতে পারেন যে বাংলাদেশে তো অনেক দিন ধরে অনেক বড় বড় রাজনৈতিক দল আছে, তাদের অনেক ফলোয়ার আছে। হ্যাঁ, হুম, বড় বড় রাজনৈতিক দল, তো কিভাবে হাদির সাথে এটা তুলনা করা যায়? এখন দেখেন, রাজনৈতিক দল তাদের বড় কর্মী বাহিনী থাকা, যুগের পর যুগ ধরে রাজনীতি করা, এটা এক জিনিস। আর বড় বলতে আপনার এটা না যে আপনার বিশাল কর্মী বাহিনী আছে বা বিশাল আপনার ফলোয়ার আছে, নেতাকর্মী আছে। বড় মানে হচ্ছে আপনার বড় ভিশন থাকতে হবে, বড় গার্ডস থাকতে হবে, হাদির মতো বড় সাহসিকতা দেখাতে হবে। এই ক্ষেত্রে আপনি দেখেন হাদির মতো বাকি রাজনৈতিক দলগুলা এই অবস্থানে আসতে পারে নাই, তারা ফেল করছে। তো ভিশন দেখানোর জন্য, জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য হাদির তুলনায় বাকি রাজনৈতিক দলগুলা ফেল করছে। ওকে, ফয়সাল ভাই, আরেকটা যে ইন্টারেস্টিং পয়েন্ট, হাদির মৃত্যুর পরে আমরা দেখছি যে জনসাধারণ, স্পেশালি বাংলাদেশের ইউথদের মধ্যে সেই সেন্টিমেন্ট যেটা আমরা অলরেডি আলাপ করছি, যে ভারত বিরোধী যেই সেন্টিমেন্ট, তো এখানে তারা প্রধান একটা জিনিস আইডেন্টিফাই করছে যে ডেইলি স্টার আর প্রথম আলো, তারা আমরা জানি হিস্টোরিকলি আওয়ামীপন্থী বা ভারতপন্থী একটা ট্যাগ তাদের মধ্যে আছে। তো তারা ওই স্টাবলিশমেন্টগুলো ভাঙচুর করে, আগুন দেয়, বা ওভারঅল আপনার কিছু রাজনৈতিক মহলের কিছু মানুষ তাদেরকে বলতেছে যে এই তার মৃত্যুর পরে যে রিয়াকশন, এটা একটা মবে পরিণত হয়েছে, কোট আনকোট একটা মবে পরিণত হয়েছে। এবং তারা যত ধরনের এই যে পাবলিক সেন্টিমেন্ট, এটাকে এখন মব বলে আখ্যায়িত করার চেষ্টা করতেছে। এই ব্যাপারে আপনার কি অভিমত? আচ্ছা, আপনি যেটাকে মব বলছেন, আমি মনে করি এটা একটা পলিটিক্যাল ফ্রেমিং। কারণ হচ্ছে এখন মব বলতে আমরা যেটা দেখতেছি আর কি, যেটাকে মব বলে চালানো হচ্ছে, আপনাকে বুঝতে হবে এর কারণটা কি, মানুষ কেন এটা করছে। হুম, দেখেন, যারা প্রথম আলো অফিস ভাঙচুর করছে, ডেইলি স্টার অফিস ভাঙচুর করছে, তারা মনে করছে যে এই প্রথম আলো হোক বা ডেইলি স্টার হোক, এরা হচ্ছে এই আধিপত্যবাদ, এই ফ্যাসিজম, এই আওয়ামী লীগের গেটকিপার। হ্যাঁ, হুম, তো তাদের এই দাবিটা অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো দল এটা ওন করতে পারতেছে না। এজন্য তারা নিজেরাই আসছে তাদের এই দাবি পূরণ করতে। তো এটা প্রমাণ করে যে বাকি এই রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক যে দলগুলো আছে, তারা যে দেশের আপামর জনগণকে ওন করতে পারতেছে না, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মানুষ কখন রাস্তায় নামতে বাধ্য হয়? যখন যুগের পর যুগ, বছরের পর বছর আপনি অধিকারহীন থাকবেন, বিচার ব্যবস্থা যখন আপনাকে সঠিক ন্যায় বিচার দিতে পারবে না, তখন কি করবেন? তখন আপনি নিজেই বিচার আপনার পাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করবেন, তখন আপনি নিজে আপনি রাস্তায় নামবেন। হ্যাঁ, রাষ্ট্র যখন কোনো কিছু আপনাকে দিতে ব্যর্থ হবে, তখনই আপনি এটা নিজে ফুলফিল করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। তো এখন যেটাকে মানে আপনি ধরেন ন্যায় বিচার করতে পারতেছেন না, আধিপত্যবাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিতে পারতেছেন না, দেশের একজন জনপ্রিয় দেশপ্রেমিক একজন বীরকে
অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আপনি এর সঠিক বিচার করতে পারতেছেন না, হ্যাঁ, কোনো স্ট্রং পদক্ষেপ নিতে পারতেছেন না। একজন দেশদ্রোহী শেখ হাসিনা ভারতে গিয়ে বসে আছে, আপনি ভারতের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারতেছেন না। পিলখানার ঘটনা এখন প্রমাণিত, এরপরও আপনার কোনো অ্যাকশন নাই। তো যখন আপনার এই জনদাবিগুলা, মানুষের এই অধিকারের বিষয়ে আপনি যখন কোনো স্টেপ নেন না, রাষ্ট্র বা বিচার ব্যবস্থা যখন কোনো কিছু করে না, তখনই মানুষ রাস্তায় নেমে আসে, তখনই মানুষ ওই বিচার করার জন্য সে নিজে আপনার চেষ্টা করে। এখন আপনি এটাকে মব বলবেন, উগ্রবাদ বলবেন, না কি বলবেন, এটা আপনার ওয়ার্ডিং, এটাকে যাই বলেন না কেন, এটার কারণ কিন্তু আহ, আপনি, বিচার ব্যবস্থার হ্যাঁ, বিচার ফেলিয়ার। ব্যবস্থা ফেইলিয়ার, রাষ্ট্রের ফেইলিয়ার, এটা দিয়ে আপনি জনগণকে দোষ দিতে পারেন না। ফয়সাল ভাই, আজকের আলোচনা প্রায় শেষের দিকে আজকে, তো লাস্ট আমার যে আপনার প্রশ্ন থাকবে বা আলোচনার যে বিষয়বস্তু হবে সেটা হলো যে হাদি, আমরা জানি যে উনি একজন সেন্সেশনাল ফিগার ছিলেন এবং উনি এত জনপ্রিয় ছিলেন, ওনার জানাজায় আমরা দেখছি লক্ষ লক্ষ মানুষ আসছে জি, এবং প্রিডমিনেন্টলি আপনার এই জনস্রোতের মধ্যে ম্যাক্সিমামে ছিল ইউথ। তো আমার প্রশ্ন আপনার কাছে থাকবে যে আমরা তার হাদির মতো বা ওনার যে লাইফ বা এই ঘটনা থেকে ওভারঅল কি শিক্ষা নিতে পারি? আরেকটা ব্যাপার আপনার কাছে জিজ্ঞেস করব যে ওনার যেই এই যুব সমাজ যে ওনার যে আন্দোলনটাকে ক্যারি করতে চাইতেছে বা তারা এর লেগেসি যে বয়ে নিয়ে যেতেছে, এটা কোন দিকে যাবে বা কোন দিকে যাওয়া উচিত? জি, আমি মনে করি জনাব উসমান হাদি উনি আমাদের তরুণদের জন্য একটা এক্সাম্পল সেট করে গেছেন। অনেকগুলো লেসন আছে আমাদের, এবং আমরা যদি আসলে ট্রুলি ওনাকে পছন্দ করি, তাহলে এগুলো নিয়ে আমাদের একটু ডিপলি চিন্তা করা উচিত। যেটা হচ্ছে, দেখেন, উনার আদর্শের মধ্যে একটা ছিল ইনসাফ। এটা উনি সবসময় বলতেন যে উনি শত্রুর বিরুদ্ধেও ইনসাফ করতে চান, যেটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা বিজয়ের পরে কুরাইশদের সাথে এই ইনসাফই করেছিলেন। তো আমরা জানি হাদি কই থেকে ইন্সপায়ার্ড, জি। কোন ফ্যামিলি থেকে আসছেন, ওনার ব্যাকগ্রাউন্ড কি। সো ডেফিনেটলি উনি ইসলামের এই হ্যাঁ, উনি সততার পক্ষে, উনি দুর্নীতির বিপক্ষে। হ্যাঁ, এটা জানেন যে কোনো দুর্নীতি এখন পর্যন্ত ওনার জানা যায় না, যেটা আমি আগে বললাম। এরপরে হচ্ছে উনি যে শহীদি তামান্না ধারণ করতেন, হ্যাঁ, উনি অনেকবার বলছেন যে শত্রুরকে উনি ভয় পান না, হ্যাঁ, মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে হয় না। তো এই যে বিষয়, এরপরে হচ্ছে শত্রুর বিরুদ্ধে যে বলিষ্ঠ অবস্থান, বিরচিত অবস্থান, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু প্রতিটা জিনিস দেখেন ইসলামের সাথে রিলেটেড, ইসলামিক স্পিরিট থেকে আসছে, এবং এই জিনিসগুলো আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা আমাদের বিশ্বাস এবং আদর্শের ক্ষেত্রে কিভাবে আনকম্প্রোমাইজিং এবং বলিষ্ঠ অবস্থান নিতে হয়। হ্যাঁ, তো আমরা এই জনাব উসমান হাদির জীবন থেকে আমরা আশা করি যুবকরা এই জিনিসগুলো শিক্ষা নিব। এবং পাশাপাশি আমি এখানে আরও কিছু বিষয় অ্যাড করতে চাই। হাদির এই যে স্পিরিটটা, উনার জীবন থেকে আমরা যে শিক্ষা পাই, সেটাকে ধারণ করে আমাদেরকে আরও স্পেসিফিকলি একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, ধরেন যে স্যাক্রিফাইস হাদি আমাদের জন্য করছেন, আমরা হয়তো একই স্যাক্রিফাইস আরও মানুষের করতে হতে পারে। এবং আমরা দেখছি মানুষ স্লোগান দিচ্ছে যে তুমি কে, আমি কে, হাদি হাদি। হাদি, হাদি। আমরা সবাই কি হাদির আদর্শ ধারণ করতে চাই। এখন এটা যদি কারেক্টলি কাজে না লাগে, তাহলে হয়তো হাদির মতো অনেকেরই এই পরিণতি বরণ হতে পারে, কিন্তু হাদির যে স্বপ্ন, হাদির যে আকাঙ্ক্ষা, এটা কখনোই বাস্তবায়ন হবে না। এই জন্য সুনির্দিষ্টভাবে একটি জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়াটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই সুনির্দিষ্ট জীবন ব্যবস্থা বলতে কী মিন করছি, এই সুনির্দিষ্ট ব্যবস্থা মানে এই পলিটিক্যাল কালচার বা এই সেকুলার ডেমোক্রেটিক সিস্টেমকে বজায় রাখা কিংবা এটিকে জোড়াতালি দিয়ে পরিচালনা করা নয়। সুনির্দিষ্ট জীবন ব্যবস্থা মানে হচ্ছে এই প্রচলিত সিস্টেমকে কমপ্লিটলি রিমুভ করে নতুন আরেকটি জীবন ব্যবস্থা। সেটি কি? সেটি হচ্ছে ইসলাম, সেটি হচ্ছে খিলাফা। কিভাবে আমরা এই বিচার ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামিক বিচার ব্যবস্থা বা শরিয়া প্রতিষ্ঠা করব, এই অর্থনৈতিক ব্যবস্থাকে পরিবর্তন করে আমরা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করব, এই যে ধ্বজভঙ্গ ভঙ্গুর একটি পররাষ্ট্রনীতি, এইটাকে আমরা পরিবর্তন করে ইসলাম দিয়ে এটাকে আমরা একটি নেতৃত্বশীল জাতি হওয়ার জন্য আমরা একটি সমৃদ্ধ ইসলামিক পররাষ্ট্রনীতি সাজাবো। এভাবে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, মানুষের মৌলিক অধিকার নিশ্চয়তা, এই প্রতিটা জিনিস আমরা একটা জীবন ব্যবস্থা থেকে নিয়ে আসব।
সেটা হচ্ছে ইসলাম। এবং সেই ইসলাম থেকে যদি আমরা এই সুনির্দিষ্টভাবে প্রতিটা জিনিস নিয়ে আসি, তখনই আমরা হাদির মতো স্পিরিট বা ওইটাকে আমরা বহিঃপ্রকাশ করে এটাকে সাকসেস করতে পারবো। আদারওয়াইজ হয়তো অনেক হাদির জীবন যাবে, কিন্তু এটা কোনো কাজে লাগবে না। কিন্তু আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি, হাদি যে স্বপ্ন লালন করতেন, হাদি যে জিনিসটার যে শহীদ হওয়ার তামান্না বা যে স্পিরিটটা পাইছিলেন, ওই সিস্টেমটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে হাদির রক্ত সার্থক হবে। জাজাকাল্লাহ খায়ের ফয়সাল ভাই। দেখেন যে এই যে জনাব ওসমান হাদি ভাই, ওনার ঘটনা কিন্তু বাংলাদেশে প্রথম না। এর আগে আমরা আবরার ফাহাদের কথা জানি, সেও কিন্তু ভারতের সাথে যখন একটা চুক্তি হয়েছিল তারপরে তার বিরোধিতা করায় তাকেও একইভাবে মারা হয়েছিল। আমরা গত বছর গণঅভ্যুত্থানের সময় দেখছি যে আবু সাঈদ, তারপর মুগ্ধ, তারপর এরকম যারা আরো হ্যাঁ, মানুষ মারা গেছিল। তো তাদের রক্ত যদি আমরা বৃথা না দিতে যাইতে চাই, যে আমরা যদি চাই যে যেই বিচার ব্যবস্থা, যেই শাসন ব্যবস্থা আমাদেরকে যুগের পর যুগ, যেই পলিটিক্যাল কালচার আমাদেরকে যুগের পর যুগ ফেল করছে, আমরা যদি তার থেকে প্রকৃতভাবে বাইরে আসতে চাই, আমাদের উচিত আপনি যেটা বললেন যে সুনির্দিষ্ট একটা ডাইরেকশনে যাওয়া, এবং আপনি যেটা বললেন যে ইসলামকে প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয় পর্যায়ে। আই থিঙ্ক দ্যাটস দ্য অনলি ওয়ে দ্যাট আমরা এই শহীদদের পুনঃমর্যাদা তাদেরকে দিতে পারবো, এবং আমাদেরকে হয়তো ওই সময় আর এই ধরনের ফ্রেশ লাইফ, যেটা এই ধরনের লাইফ আর হারাইতে হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে হাদির যে স্বপ্ন ছিল হুম, সেটা বাস্তবায়ন হবে, যে ইনসাফ ভিত্তিক একটা সমাজ, দুর্নীতি মুক্ত একটা সমাজ, হ্যাঁ, অন্যায়হীন একটা সমাজ, সাম্রাজ্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী একটা সমাজ, শক্ত পররাষ্ট্রনীতি, একটা একটা দেশ থাকবে, হ্যাঁ, এবং নিজের দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য সুমর্যাদাশীল একটা হ্যাঁ, রাষ্ট্র মর্যাদা, হবে তো ওইটা আলটিমেটলি প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ যে আমাদের দেশের মানুষকে, আমাদের দেশের যুব সমাজকে ওই তৌফিক দেন যে আমরা এই এই যে স্পিরিট, এটাকে ধারণ করতে পারি, এবং আমরা সেই পর্যায়ে পৌঁছাইতে পারি যে হাদি যাতে জান্নাত থেকে দেখতে পারে যে আমরা সেই পর্যায়ে পৌঁছেছি, আমাদের দেশ সেই সুমর্যাদায় পৌঁছাইছে, এবং আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা হাদির স্বপ্ন সম্পূর্ণ করছি ইনশাআল্লাহ। জি, অবশ্যই প্রতিটা যুবকের এরকম স্বপ্ন দেখা উচিত, সবাই হাদির মতো করে স্বপ্ন দেখা উচিত। এটাই মুসলমানদের দিন শেষে আসল পরিচয়। মুসলমানদের জন্মই হয়েছে মানব জাতিকে, উম্মাকে মুক্তি দেওয়ার জন্য, তাদের মুক্তির জন্য ফাইট করার জন্য, তাদের জীবনটাকে মেইনলি উম্মার জন্য আল্লাহর হুকুমে স্যাক্রিফাইস করার জন্যই। আমরা বলি যে মুসলিমরা বীরের জাতি, বা কিসের জন্য? কারণ আমরাই বিপদে থাকা উম্মাকে এই জীবন দিয়ে, রক্ত দিয়ে, স্যাক্রিফাইস দিয়ে তাদেরকে মুক্ত করি। তো আমাদের জীবনের মিনিংটাই এটা। যদি আমরা ওই বেডে শুয়ে মারা যাই, এটা কোনো মিনিংফুল মৃত্যু হতে পারে না। হাদি গর্বের সাথে মারা গেছে, নিশ্চয়ই আল্লাহ তাকে সম্মানিত করবেন, এবং আমাদের আমিন, সবারই এরকম আমিন, স্বপ্ন থাকা উচিত। আমিন। জাজাকাল্লাহ খায়ের। আপনি আজকে আসছেন, এই রেকর্ডিংটা শেষ করলেন ইনশাআল্লাহ। হোপফুলি দিস উড বি আ ফ্রুটফুল এপিসোড। আমাদের দর্শকরা এ থেকে শিক্ষা নেবেন, এবং এটা একটা ভালো একটা এপিসোড হবে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।